আমরা আমাদের প্রায় 2.5 টন মাল ছিল। তারা এই আগুনটা দেখার পর কোনো পদক্ষেপ নেয় না কেন? ফায়ার সার্ভিস যথাসময়ে প্রায় আধা ঘন্টা পরে আসে, আসার পরে তারা ভিতরে ঢোকার অনুমতি পায়নি। তো আমার কলিগরা বা অন্যান্যরা ওরা আসছে, বলতেছে এই সাইডে আগুন লাগছে। তো সবাই এখানে আসার পরে ওনাদেরও মাঝে মাঝে পণ্য আসে এখানে আর কি, পণ্যগুলো নিয়ে যায় এখান থেকে। তো বললো যতটুকু সম্ভব হয়তো বা আমরা যারা আছে ওই মালগুলো সেভ করতে পারবে, এই সাইডে যে মালগুলো ওনাদের আছে আর এটা বাজার পর। কিন্তু এখানে শুনছি যে এখানকার আশেপাশে যারা আছে ওনারা ঢুকতে দেয়নি। কিন্তু 4 ঘন্টা পরে উনি অনেক চেষ্টা করছে বলে ওই সাইডের মালগুলো বের করার জন্য আর কি। তো ওনারা ঢুকতে না যাওয়ার কারণে আসলে আমার কাছে মনে হইতেছে যে যদি ওনারা ঢুকতে দিত তাহলে কিছু মাল মনে সেভ করা যেত, যেখানে যে মালগুলো অনেকগুলো মাল আসলে পড়ে গেছে। 8 ঘন্টা এখানে আগুন জ্বলছে, কিন্তু ওনাদের যথেষ্ট চেষ্টা ছিল। বাট আর আমার মনে হয় যেন আরও যদি বেশি চেষ্টা করতো হয়তো বা এই সাইডে যে আগুনটা লাগছে এটা এখান থেকে বন্ধ করা যেত। যদি মাঝখানে দেওয়ালটা ভেঙে বা পানি ব্যবস্থা করতো তখন হয়তো বা আরও সমাধান করা যেত। আমাদের অনেকগুলো এখানে জিনিসপত্র নষ্ট হয়েছে। বেশিরভাগ তো কার্বোহাইড্রেট জিনিসগুলো তো বাইরের প্রোডাক্টগুলো আসে বা ফ্যাক্টরির অন্যান্যগুলো, আমাদেরও একটা কোম্পানির ফ্যাক্টরি আছে সুতা বা তুলা আসে এখানে। তো আসলে অনেকগুলো এবারে বলার তো আর মতো না, এখনও কোনো রিপোর্ট পুরোপুরি দিচ্ছে না। কিন্তু যারা আসতেছে ওনাদেরকে বলতেছে যে আপনারা ধৈর্য ধরেন, রিপোর্টগুলো জানানো দেওয়া হবে আর কি। তো আমরা আসলে এই যে একটার পর একটা, কিছুদিন আগেও আমরা জানি যে মিরপুর কেমিক্যাল ইয়াতে আগুন ধরছে। তো সেক্ষেত্রে যদি আমরা আরও সচেতন হতাম বা আরও সচেতন থাকতাম, যেখানে কেমিক্যাল আইটেমগুলো বা থাকে ওইগুলোর প্রতি আমরা যদি আরও যত্নশীল হতাম, তাহলে মনে হয় এত বড় দুর্ঘটনার শিকার বাংলাদেশ বা আমরা নিজেরাই হতাম না। এটা আমাদের বড় বড় কোম্পানিদের যে ক্ষতি তা না, এটা কিন্তু আসলে আমাদের সাধারণ মানুষগুলোর থেকে কিন্তু ওই ক্ষতিগুলো হচ্ছে। কারণ আমরা আসলে আমার কোম্পানি যদি বেঁচে তাহলে আমিও স্যালারি পাবো, আর আমার কোম্পানি যদি ক্ষয়ক্ষতি হয় বিশেষ করে উনি তখন আমাদেরকে বেতনভুক্তগুলো যে ইয়াটা উনি না দিলে আমরা ক্ষয়ক্ষতি হবে। সকালে আমরা 9টায় ডিউটিতে আসছি। তো আমাদের 2টা শিপমেন্টও ছিল, তার মধ্যে আমরা একটা শিপমেন্ট ওয়ার হাউসে আনতে সক্ষম হয়েছি, আর একটা শিপমেন্ট আমাদের মাঠেই ছিল। এটা আসলে এই যে ফ্লাইটটা ছিল দুবাই আমিরাতের যে ফ্লাইটটা ছিল, ওই ফ্লাইটের শিপমেন্টটা আমরা আনছি। আর সিউ একটা ফ্লাইট ছিল, ওই ফ্লাইটের শিপমেন্টটা আমরা আনতে পারিনি। তো আমরা সকাল 9টা থেকে আমি 2টা পর্যন্ত ওয়ার হাউসে কাজ করেছি। 2টার পরে যখন আমরা কাস্টমস গেট বন্ধ করে দিল তখন আমরা বাসার দিকে রওনা দিই। যখন বাসার দিকে রওনা দেওয়ার পর আমি মোটামুটি আমার বাসা সাভারে, আমি আশুলিয়া বেরিবাঁধের কাছাকাছি চলে যাই। তখন আমার মোবাইলে কল আসে যে এয়ারপোর্টে আগুন লাগছে। তখন আমি ওখান থেকে আবার একটা সিএনজি নিয়ে ব্যাক করে চলে আসি। আসার পরে দেখলাম যে এই জায়গার নিয়ন্ত্রণ যে অবস্থা, খুব ভয়ানক অবস্থা। এখানে আমাদের যে ওয়ার হাউস যে আছে ওখানে যে আমরা যাবো এরকম আমাদের কোনো ক্ষমতা নাই। এখানে সমস্ত প্রশাসন সশস্ত্র বাহিনী, তার মধ্যে আপনার ফায়ার সার্ভিস, তারা যে পরিমাণে কাজ করছে, তবে তাদের সবচেয়ে বেশি অবদান ছিল গতকালকে আনসার বাহিনীদের। আনসার বাহিনী মোটামুটি তারা অনেকেই আহত হয়েছে কালকে দেখছি। অ্যাম্বুলেন্স মেডিকেল দেওয়া হয়েছে। প্লাস আপনার যে সরকারি যে বড় বড় কর্মকর্তারা ছিলেন তারাও এখানে পাবলিক নিরাপত্তার জন্য অনেক চেষ্টা করছে। কালকে তো শনিবার ছিল, 1টা পর্যন্ত অফিস। তা আমাদের নিজেরই খাঁচা আছে আমাদের প্রায় 2.5 টন মাল ছিল। মালগুলো আমরা খাঁচায় ঢুকাইছি। ঢুকানোর পরে আমরা বাইরে হয়ে গেছি। বাইরে হওয়ার পরে যার বাসা চলে যাওয়ার পরে শুনি যে আগুন। তা আইসা দিকে পুরা চতুর্দিকে আগুন ছড়াই গেছে আর আসলে মূলত এখানে আমাদের ফেব্রিক্স, হ্যান্ডটেক লেভেল, তারপর কেয়ার লেভেল, জিবার এগুলো আসে আর চায়না থেকে বিশেষ করে আমরা যে আমার প্রশ্নটা ফার্স্ট টাইম থেকে, কারণ আমাদের তো একটা সিএন গ্রুপ আছে, ওইখান থেকে আমরা ভিডিওগুলো পাইলাম ফার্স্ট টাইমে। এটা হওয়ার কতক্ষণে আমি ভিডিওগুলো পাই। তো এখানে দেখা গেল যে আগুনটা প্রথমে কুরিয়ার সার্ভিসে লাগলো, খুব অল্পভাবেই লাগছে। তখন আমার কথা হলো কালকে বন্ধের দিন ছিল, এটা ইনচার্জ ছিল বিমান সিকিউরিটি ইনচার্জ। তারা এই আগুনটা দেখার পর কোনো পদক্ষেপ নেয় না কেন? যদি থাকে এয়ারপোর্টের নিজস্ব ফায়ার ব্রিগেড আছে, তারা কেন ওদেরকে জানায় না? যদি জানায় থাকে তাহলে এখানে আরেকটা প্রশ্ন থাকবে যে ফায়ার ব্রিগেড কেন আসেন এর সাথে সাথে। হ্যাঁ, এইটা একটা বিষয়, কারণ ফায়ার ব্রিগেড তাদের নিজস্ব আছে, ওইটা দিয়ে আগুন নিভাইতে পারতো। পরবর্তীতে বাইরের যে ফায়ার ব্রিগেডগুলো আসলো, ওরা আসার পরে তখন ফার্স্ট টাইম ওদেরকে 8 নম্বর গেট দিয়ে ঢুকতে দেওয়া হয় না। যদি ফার্স্ট টাইমে যদি ঢুকতে দিত তাহলে কিন্তু এতটা হইতো না। আপনি দেখেন আগুনটা লাগছে এই জায়গাতে। হ্যাঁ, এখন এখানে কিন্তু পার্টিশন পার্ট বাই পার্ট আছে। এখন এটা ওদিকে ছড়াই লাগবে, এখানেও কিন্তু একটা প্রশ্নের বিষয় আছে।
কারণ এত অল্প সময় এদিকে থেকে ওদিকে সরানো পুরো ঘুরানো চলে যাওয়া, হ্যাঁ, অল্প সময়ের মধ্যে, এটা এখানে সন্দেহ। আমি পাশাপাশি এটা বলবো যে আমাকে নিয়ে ষড়যন্ত্র হইতে পারে, তা আমি অ্যালার্ট কেন থাকবো না? আমার বাড়িতে কেউ আগুন লাগাইতে পারে, তা আমি কেন আগুন যে লাগবে এটা নিয়ে আমি প্রস্তুতি কেন নিব না? ষড়যন্ত্র ছাড়াও তো আমার এই জায়গাটা খুব সেন্সিটিভ এরিয়া, এটা কেন এই জায়গাতে অ্যালার্মিং থাকা উচিত ছিল সব সময়ের জন্য। আমরা তো ওই প্রথম আগুন লাগার পর খুব দেখাই যে আগুন কেন লাগলো কি, কিন্তু এটা তো আমার আগের থেকেই প্রশ্ন হওয়া উচিত ছিল যে এই জায়গায় আমার সিকিউরিটি এরিয়া, এই জায়গাতে কেন আগুন লাগবে। তা আমার যেটা প্রশ্ন হলো, এখানে কয়েকটা বিষয়, এখানে সিকিউরিটি ইনচার্জ যে আছে তাকে ধরা উচিত, এবং সে যদি বলে যে ফায়ার ব্রিগেডকে জানানো হয়েছে এখানকে এয়ারপোর্টে, তারা সাথে সাথে কেন আসলো না? আপনি যদি কালকে ভিতরে যে ভিডিও ফুটেজগুলো দেখতে পারেন তখন বুঝবেন যে ওরা সেরকমই পদক্ষেপ নেয় নাই, আমার যেটা দেখলাম আর কি। হ্যাঁ, তো এই কারণে আজকে এই হাজার কোটি টাকা আজকে নষ্ট হয়ে গেল। এখানে ছোট বড় সব ধরনের ইম্পোর্টার আছে, এবং কিছু মানুষ তারা ট্যাক্সও পেমেন্ট করে রাখছে বৃহস্পতিবারে, তারা কিন্তু এই মালগুলো নিতে পারবে না আর। হ্যাঁ, তো এই যে ক্ষতিটা, এটা ক্ষতিটার দায়ভার কে নিবে? এবং এখানে ছোটোখাটো অনেক ইনভেস্টর আছে, ছোটো ব্যবসায়ী ইম্পোর্ট করে, হ্যাঁ, তাদের এই ক্ষতিগুলো কে দায়ভার নেবে? এটা তো কেউ নিবে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গতকাল 2:30টার দিকে আগুনটা লাগে, আপনার 8 নম্বর গেটে আগুনটা লাগা হয়, এই যে এই পাশে লাগার পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস যথাসময় প্রায় আধা ঘন্টা পরে আসে, আসার পরে তারা ভিতরে ঢোকার অনুমতি পায় নাই। এখানে সিভিল এভিয়েশনের অনুমতি লাগে, যদি তার অনুমতিটা পাইতো আগুনটা এইখানে নিবারণ করা যেত। 3 নম্বর গেট বি 1 নম্বর গেট ওইখান পর্যন্ত যাইতো না। অনুমতি পেতে মিনিমাম 1 ঘন্টার উপরে, 1 থেকে 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা সময়ে আপনারা দেখেন পরিস্থিতি কী হচ্ছে, হাজার কোটি টাকার মাল বিনিষ্ট হয়ে গেছে, হাজার কোটি টাকা। এবং আমাদের মতন যারা কর্মচারী আছি, প্রায় অ্যাভারেজে 20,000 হবে, তারাও প্রায় এখানেই সকাল সন্ধ্যা আমরা কাজ করে রুটি রোজগার ইনকাম করি, এখন পথে বসার মতন অবস্থা হয়ে গেছে। এই পরিস্থিতি আর কি। এখন এটার দায়ভার কে নেবে? এত বড় একটা ক্ষতি দেশের, এটার দায়ভার কে নেবে? আমাদের প্রশ্ন, এই দায়ভার কে নেবে? আসলে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মানে পূর্ব যে প্রস্তুতি, মানে যে কোনো সময় যে দুর্ঘটনা যে কোনো সময় আসতে পারে, দুর্ঘটনাতে বলে কেউ আসবে না। আমাদেরকে সব সময় সব অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমাদেরকে প্রায়র প্রিপারেশন থাকতে হবে। না হলে এইখানে একটা আগুন লেগেছে, এটা তো 2 মিনিটের ব্যাপার এটাকে কন্ট্রোল করা। এটা কিভাবে পুরাটা প্রায় এখান থেকে 1/2 কিলো হবে, পুরো ছাই হয়ে গেল। আসলে এখানে একটা হচ্ছে টেকনোলজির, আমরা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করি না, আরেকটা হচ্ছে হলো আমাদের যারা লুকোবল আছে ওরা ওইভাবে এফিশিয়েন্ট না, যে একটা দুর্ঘটনা ঘটলে সাথে সাথে এটা কীভাবে প্রোটেক্ট করে কন্ট্রোল করা যাবে সেটা আসলে আমাদের নেই, আমাদের ওই নলেজও নেই, আমাদের ওই প্রশিক্ষণও নেই। এবং আমাদের নেগলেন্সি, সব বিষয়ে একটা নেগলেন্সি, যে একটা মনে করেন যে একটা জনগণের একটা সম্পদ নষ্ট হয়ে যাবে, এটাকে কেউ পাত্তা দিচ্ছে না। আমার 1 টাকা নষ্ট হয়ে গেছে, এটার প্রতি আমাদের অ্যাটেনশনটা বেশি থাকে। তো আসলে এটা গভর্নমেন্ট থেকে আমাদেরকে ওইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমাদেরকে এফিশিয়েন্ট করতে হবে, ওদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যারা যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে যাদের সাথে সাথে কন্ট্রোল করতে পারে। তো আমাদের তো একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেলো, এখানে হাজার কোটি টাকা নষ্ট হয়ে গেলো। যেমন আমি একজন ইম্পোর্টার, আমার কোম্পানির একটা প্রোডাক্ট ছিল, আজকে রিলিজ হওয়ার কথা ছিল, আমার অ্যাসেসমেন্ট অর্ডার বৃহস্পতিবার আমাকে পাঠাইছে আমার সিএনএ বেজেন, আমি আজকে পেমেন্ট করার কথা ছিল। তো আমার প্রোডাক্টটা চলে শেষ হয়ে গেলো, আমি তো আবার 2-3 মাস পিছিয়ে গেলাম, আবার 3 মাস লাগবে আমাকে ইম্পোর্ট করতে। তো আমি সার্ভিসটা কীভাবে দিব? তো আসলে এগুলো বলে কয়ে লাভ নেই, আমাদেরকে আসলে মন থেকে এগুলো ফিল করতে হবে। বিশেষ করে যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছে, যারা এগুলো ইমপ্লিমেন্ট করে, নীতি পলিসি মেক করে, ওনাদেরকে এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে হবে। এবং এগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য যা প্রিপারেশন বা যা আবার যে আপনার প্রসেস এবং উন্নত বিষয়টা কীভাবে ইমপ্লিমেন্ট করে সেই বিষয়ে আমাদেরকে নজর দিতে হবে, তাহলে হয়তো আমরা এগুলো থেকে রেহাই পাবো। না হলে তো আমাদের উপায় নেই। আমরা এইভাবেই আমরা এই যে পলিটিক্যাল আনরেস্ট চলার কারণে আমাদের দেশ তো এমনি শেষ, এমনি আমরা ইকোনমিক্যালি একেবারে গোয়িং ডাউনে আসি। এবং আমরা ব্যবসা বাণিজ্য যারা করতেছি ওনাদের তো অবস্থা খুবই খারাপ, দিনে আনে দিনেও খেতে পারতেছে না। তো এখন অনেকে ব্যাংক ব্যালেন্স দিয়ে ওনাদের ব্যবসা রান করাচ্ছে। তো আজকে যাদের এখানে ইম্পোর্টাররা, যাদের এই কনসাইনমেন্টগুলো আজকে একবার ধূলিসাৎ হয়ে গেল, তো তারা আসলে কি দেখবে? তাদের স্বপ্নটা দিয়ে ধূলিসাৎ হয়ে গেল। তাদেরকে বাঁচতে হলে এখন আমাদের গভর্নমেন্টের পর্যায়ে থেকে আমাদেরকে সাপোর্ট করতে হবে, মেন্টালি আমাদেরকে কাউন্সিলিং করতে হবে। মেন্টালি বিষয়টা হচ্ছে আমরা যদি মেন্টালি ভেঙে পড়ি তাহলে এখান থেকে ওভারকাম করা পসিবল হবে না। সো আমাদেরকে গভর্নমেন্টের পর্যায় থেকে প্রত্যেকটা ইম্পোর্টারকে লিস্ট করে ওনাদেরকে কাউন্সিলিং করে ওনাদেরকে যদি আর্থিকভাবে সাহায্য করা যায় সেটার ব্যবস্থা করতে হবে, তাহলে হয়তো আমরা একটু ওভারকাম করতে পারবো।